আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এই ভিডিওতে। খাল কেটে কুমির আনো, যদি হ্যাডম থাকে পুঁটি মাছ নয়। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু আজ থেকে 50 বছর আগে, মানে 60-65 সালে, 68-69-70 সালে বরিশালে প্রচলিত এমন কোনো উপায় নাই যে উপায়ে আমি মাছ ধরি নাই। মাছ ধরা, খেলাধুলা আমার একদম রক্তের সাথে মিশে আছে। আমার একটা নেশা বলতে পারেন, পেশা না আসলে নেশা। শিকারও করতাম এক সময়, পরে শিকার করা বন্ধ করে দিয়েছি, যে ওদের পাখি টাখির বাচ্চা টাচ্চা থাকতে পারে, শিকার করা ঠিক হবে না আর কি। যাই হোক, সো আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা খাল ছিল, যেটাকে আমরা বড় খাল বলে পরিচিত ছিল সবার কাছে আর কি। সেই খালটা চওড়া ছিল ধরেন 50 ফিট। সেই খালটা এতই জীর্ণ শীর্ণ হয়ে গেছে, দেখলে আমার করুণা হয়, চোখের সামনে তো কষ্ট লাগে আর কি। 10 ফিট আছে যে খাল, আমরা ছোটবেলায় লাফ দিয়া অনেক প্রতিযোগিতা করতাম, লাফে যেতে পারবো কি পারবো না আর কি। যাই হোক, যারা সাহস ছিল তারা লাফাতো, ওইরকম হয়ে গেছে। কোনো স্রোত নাই, কিচ্ছু নাই, ম্রিয়মান অবস্থা। হয়তো আর 2-4-10 বছর পর থাকবেই না। 50 ফিটের খাল 10 ফিট হয়েছে, 5 গুণ কমে গেছে। তার কারণ কি? আমি তো স্বাধীনতা যুদ্ধের সময়, মানে 71 সালে রাজশাহীর বোসপাড়া থেকে সোজা ওটা হলো দক্ষিণ দিকে নেমে সিনেমা হলটার একটু পূব দিক দিয়ে পায়ে হেঁটে পদ্মা পার হয়ে ওপারে কাতলামারি বর্ডারে গেছি। বর্ডার থেকে ইন্ডিয়া গেছি, এবং সেই সময় আমি ফারাক্কাবাদও দেখছি। এই ফারাক্কাবাদ দেশে তো পূর্ব পাকিস্তানকে সাহায্য করার জন্য একেবারে একটা উত্তাল পদ্মা, যে পদ্মা দিয়া ইন্ডিয়াতে জাহাজ চলাচল করতো আর কি, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। সেই পদ্মায় আমি পায়ে হেঁটে গেছি, আমি সাক্ষী দিচ্ছি। একেবারে ওই দক্ষিণ পাড়ের দিকে গিয়ে হয়তো হাঁটু সমান পানি পার হইতে হয়েছে। আমরা 3 জন মানুষ রাত 2টার সময়, 2টা-3টার দিকে পায়ে হেঁটে ওপারে কাতলামারি গেছি। এই হলো পদ্মার অবস্থা। এবং পরে তো আমি বুঝতে পারতেছি যে আসলে ফারাক্কা বাদ দিয়ে পানিগুলোকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গেছে। আবার তিস্তামুখ ঘাট গেলাম, ওই পারে বুড়িমারি বর্ডারে গেলাম আমার বন্ধুর সাথে, গাড়ি চালায় তিস্তাবাদের উপর দিয়ে। দেখলাম কি করছে আর কি তারা ওই ওপারে, মরাতো। তারপর ইয়েতে গেছি, চিলমারির বন্দরে গেছি। ও কি গাড়িয়াল ভাই, তুই গাড়ি হাঁকাও, চিলমারির বন্দরে দেখতে গেলাম। তো আমার বলছে ওই অত দূরে ছিল বন্দর, মানে চর আর চর, বিস্তীর্ণ চর। এই যে যমুনার ব্রিজ করছে, সেখানেও তো বিস্তীর্ণ চর। আগে তো তাও কিছু স্রোত ছিল। সেই সময় এটা হবে 72-73 সালে ফুলচুরি ঘাট দিয়ে আমি রেলের ফেরি পার হয়েছি। আমি বলছি, মনে মনে ভাবছি, আল্লাহ, ট্রেনটা কি ফেরিতে উঠবে? পরে বুঝলাম যে না, ওই পারে প্যাসেঞ্জার নামাই দিছে, আবার ফেরিতে করে ওই পারে নিয়ে গেছে, তারপরে আবার অন্য ট্রেনে উঠছে। আমি সিলেট গেছি রাজশাহী থেকে। তো সে সময়ও স্রোত ছিল কিছুটা আর কি। এখন তো সেই পদ্মায়, সেই যমুনা একেবারেই শুকনা আর কি। যাই হোক, সো এটার কারণ কি? এটার কারণ তো ভারতে গজলডোবা বাদ দিয়ে পানিগুলোকে সরাই নিছে। আমরা আজকে মুমূর্ষু অবস্থায়। তো আমি নদী বিশেষজ্ঞ না, বাট আমি খাল বিশেষজ্ঞ। বললাম তো, এমন কোনো খাল আমাদের এলাকায় নাই যে খালে আমি মাছ ধরি নাই। আমরা গড়া দিই নাই, গড়া বাঁধে, এক ধরনের গড়া দেয় আর কি, ওই সুপারি গাছের দিয়ে বানায়, বা সুতা দিয়ে, নেট দিয়েও বানায় আর কি। যাই হোক, তো ওগুলো দিছি আর কি। আর বলছি তো, মাছ এমন কোনো উপায় নাই যেটা মাছ ধরি নাই আর কি। ইলিশ মাছও খালে গেছি ধরতে আর কি। সো কেন এই কথাগুলো আমি বলতে এলাম? খুব ডাকডোল পিটাইয়া খাল কাটতেছেন বাবা। প্রশ্নটা হলো, যদি পানির স্রোত না থাকে, পানির প্রবাহ না থাকে, তো এই খাল কাটা লাভটা কি? এটা তো একটা আইওয়াস। পানি আসবে এই খালে? আমি তো বলছি, পুঁটি মাছও আসবে কিনা আমার সন্দেহ। কারণ আমি যেখানেই যাই, আমি খালের দিকে তাকাই। ঢাকা, বাংলাদেশের সব জেলায় তো আমি গেছি। আমার একটা নেশা প্রথম হলো কাঁচা বাজারে যাওয়া, কি কি মাছ পাওয়া যায় এখানে, কি কি সবজি পাওয়া যায়, এটা দেখা। কারণ আমি ক্লাস 7 থেকে আমি রেগুলার বাজার করি, রেগুলার এখনো করি। বাজার করতে আমার মজা লাগে, ভালো লাগে। আমি ঢাকা শহরে নয়া বাজার, নিউ মার্কেট, কারণ বাজারে তো রেগুলার যাই। ওই বাড্ডাতে একটা বড় বাজার আছে, এখানে যাই। বিভিন্ন জায়গায় যখন থাকছি, বিভিন্ন জায়গায় গেছি। তারপরে আপনার মৈনাট ঘাটে গেছি মাছ দেখতে। তারপরে পদ্মার যে ঘাট, পুরানো ঘাট, ফেরিঘাটে, সেখানে গেছি। সেখানে মাছের বাজার বসে, পদ্মার মাছ পাওয়া যায়, ভালোই পাওয়া যায়।
আবার ওইদিকে মুন্সিগঞ্জে গেছি, সেখানেও বাজারে গেছি মাছ দেখতে। কি মাছ, আগের সেই মাছগুলো শিং কই মাগুর দেখতে খুব ইচ্ছা করে, কিন্তু ওগুলো তো দেখা যায় না, সব তো চেঞ্জ হয়ে গেছে। পাঙ্গাস ফাঙ্গাস 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 আর তেলাপিয়া 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 দেখলে আমার খুব রাগ ওঠে, করুণা হয় আর কি। আমাদের হাজীগঞ্জে এত বড় বড়, বরিশালও পাওয়া যেত, বড় বড় গলদা, এত মোটা মোটা পা, একটা শ্যাওলা জড়ায় গেছে, কি যে স্বাদ সেগুলো। কোরাল মাছ আমাদের পুকুরেই পড়তো, কত মাগুর শিং মাগুর কই, আহ কি যে স্বাদ, কি যে কত যে পাওয়া যেত, সবাই ধরতো, সবাই খেত, শুধু যে আমরা ধরতাম আমরা খেতাম, নট দ্যাট। তারপরে ইয়েতে গেছি, কিশোরগঞ্জে গেছি, কোথায় গেলাম, সেই আমি একদম তাহেরপুর, সুনামগঞ্জ, হাকালুকি হাওরে গেলাম। সে সময় অবশ্য মাছের সিজন ছিল না, তারপরও অনেক মাছ আমি দেখলাম ধরে নিয়ে আসছে আর কি। ওই যে কিটিলা, ওইখানে বাজার আছে, যাই হোক অত নাম মনে থাকে, ধরে ধরে আমি দেখলাম আর কি ওখানে হাকালুকি বেলে। ওখানে ইয়েতেও গেছি, টাঙ্গুয়ার হাওরেও গেলাম আর কি, মাছ দেখতে যাই। যেখানেই যাই মাছ দেখতে আমার খুব ইচ্ছা করে, মাছ খেতেও ভালো লাগে, মজা লাগে। আর তার সাথে বড় কথা হলো দেখা, চোখের দেখা আর কি, বাজারটা কেমন। সুনামগঞ্জে গেছি, সেখানেও মাছ বাজারে গেছি, কাঁচা বাজারে গেছি, কি সবজি ওঠে কি ওঠে না ইত্যাদি ইত্যাদি, খুব মজা লাগে এগুলো দেখতে। আই লাইক ইট, আই লাভ অল দিস থিংস। তো যাই হোক, সেই মাছ কি আর এখন আছে? নদী খাল আছে বাংলাদেশে? কোনো খাল আছে কোথাও, জীবিত খাল আছে? বড় বড় জেলা শহরের আশেপাশে যত খাল আছে এগুলো দেখবেন, এগুলো তো সব আদামরা আদামরা নিয়মান, মানুষের ময়লা ফেলে ফেলে ফেলে। কি করবে, স্রোত নাই ফরত নাই, ময়লা ফেলবেই বা কোথায়? তো এই যে ডাক ডোল পিটাই হাজার হাজার কোটি টাকা খরচ করতে, সেটা তো জানি এই কাজগুলো তো দলীয় লোকেরাই পাবে। আমার সে দলীয় লোকেরা পাওয়াতেও কোনো আপত্তি নাই। সত্যিকার অর্থে যদি খাল কেটে যদি কোনো উপকার হতো, তবে না আমি খুশি হতাম যে না, সেই নৌকা মাকে আনতে যেতাম, মাকে দিয়ে মাকে নানাবারে নিয়ে যেতাম, আবার আনতাম, আমার বোনকে আনতে যেতাম খালে। কত স্রোত ছিল, কি যে মজা লাগতো জোয়ারে ভাটিতে আসতে, কত নৌকা পাল কাটাইয়া যেত। আছে কি সেই স্রোত? এই জাতিটাই তো মরে গেছে আমার মনে হয়, খালের সাথে জাতিও মরে গেছে। কত পাল খাটানো নৌকা, কত রং বেরঙের নৌকার প্রচলন ছিল। হয়তো বলবেন যে এখন তো উন্নত হয়েছে, জাহাজ চলে, এসলে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সেই নৌকার একটা আলাদা মজা ছিল, আলাদা একটা সৌন্দর্য ছিল, আলাদা একটা আবেদন ছিল, সেটা তো আর বোঝানো যাবে না। নানান রকমের পালখাটা নৌকা, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এই যে এখন আসতেছে গরমের দিন, স্রোত, খাল ভরা পানি, যোগা বলে বরিশালের ভাষায়, মানে যখন ভরা চাঁদ মনা চাঁদে যখন আর কি এরকম হয়, আর দক্ষিণা বাতাসে পাল খাটায় যাচ্ছে, গান গাইতে গাইতে যাচ্ছে, ছোট নৌকা বড় নৌকা, বিশাল বড় বড় নৌকা, অনেক বড় বড় পাল ফাটানো রঙিন নৌকা আর কি। একটা মজাই ছিল, সাজ সাজ রব একদম ছিল। তারপর ইলিশ মাছের সিজন আসলে তো হাজার হাজার নৌকা আমাদের খালে, ইলুহারের খালে, নৌকায় নৌকায় পার হয়ে যাওয়া যেত একটা নদী। তো যে খাল কাটবেন সে খালে পানি আসবে কোথা থেকে? তা আমাদের আব্বাজান, আমাদের স্বামী তো মাশাল্লাহ এক ফোঁটা পানিও দেবে না, ভাতে মারবো পানিতে মারবো তোমাদেরকে, তো মারতেছে তো। তো খাল কেটে, এই খাল কেটে কি ফয়দা কিছু আসবে? পারবেন কুমির আনতে? কুমির যদি আনতে পারতেন তাহলে আমি অনেক খুশি হতাম। কারণ কি জানেন, কুমিরের চামড়ার দাম কত জানেন? আমি বলতেছি কুমিরের চামড়ার দাম, জাস্ট শুনেন, পার স্কোয়ার মিটার চামড়ার দাম, কুমিরের চামড়া, এটা দিয়ে অনেক দামি দামি শৌখিন জিনিস, বেল ব্যাগ জুতা তৈরি হয়। $400 থেকে $1500 এক স্কোয়ার মিটার চামড়ার দাম। কি বুঝলেন? আর এর মাংস খায়, এর দাম $2 থেকে $50 পর্যন্ত কেজি। $50 মানে 500, আরো ধরেন 500, 5000, 6-7 হাজার টাকা 1 কেজি কুমিরের গোস্তের দাম। সো কুমিরের চাষ করেন, কুমির আনেন, সমস্যা নাই। কোথায় আনবেন? কুমিরের প্রজেক্ট দেন, ওখানে তিস্তা ব্যারেজটা, এখানে প্রজেক্টটা কার্যকরী করেন। এই টাকাগুলো এখানে খরচ না করে যদি হ্যাডাম থাকে, তাহলে ওই যে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, না দিল্লি না করাচি না রাওয়ালপিন্ডি ফটর ফটর করে সারাদিন, লজ্জা করে না? নির্লজ্জ জাতি, একটা নির্লজ্জ জাতি, অধপতিত জাতি।
নিজের নিজের পাছার মধ্যে হ্যাডাম নাই, খালি আছে ঢাকা না দিল্লি না করাচি। বেটা বাংলাদেশ, বাংলাদেশ সবকিছু, বাংলাদেশ সবকিছু ঢাকা কেন্দ্রিক। ওরা ঢাকা আসবে, আমরা কেন দিল্লি যাব? ওরা আমাদের কাছে আসবে, সেই হ্যাডাম নাই। সিঙ্গাপুরে আসে না, পৃথিবীর সমস্ত বড় বড় ব্যবসার অফিস আছে সিঙ্গাপুরে, তো ঢাকায় আসতে পারে না সেরকম না। আমাকে চরিত্র নষ্ট বলছি তো। এখানে তো জামাত ইসলামের আমিরকে বলছি তো, এখানে একটা করেন, নিশ্ছিদ্র নিরাপত্তা দেন। বিশ্বের সবচাইতে নিরাপদ দেশ বাংলাদেশ হোক, হাজার হাজার মানুষ আসবে, পর্যটক নিরাপদে ঘুরে বেড়াবে। আমাদের তো অনেক কিছু দেখার আছে, বিশেষ করে সবুজ, চিরসবুজ এই দেশ। আমি সৌদি আরবে গেছি, একটা গাছ পলাইতে 1 লিটার পানির যা দাম, তার চাইতে সস্তা হলো ওই তেল। আমি দেখছি লিটারে তেল নেয়। আমি ঘুরছি, আমি ওই একলা একলা বাসে অনেক জায়গায় গেছি। আমি আসলে আমার যাওয়ার ইচ্ছে ছিল একেবারে রিয়াদ, যাই হোক টাকা ছিল না, টাকার অভাবে যেতে পারি নাই। সো ওরা যে একটা 1 কেজি টমেটো ফলাতে ওদের তো অনেক পরিশ্রম করতে হয়, অনেক পানি ইরিগেশন করতে হয়। আমাদের তো যেখানে যা পুঁতি সেইটাই হয়। আমার বারান্দায় আছে 100 বট গাছ, বট গাছ, ওই যে আমার বট গাছে বট গাছ, কি বলবো আমি। সো কাটেন, খাল কাটেন, কুমির আনেন। আর না হয় কুমির আনতে বলছি ওই সেন্সে যে কুমির তো আসবে না। আর আসবে না কেন? কুমির তো পাওয়াই যায় সুন্দরবনে, তো কুমির আমি দেখলাম সেদিন গিয়া। মৎস্য কুমির তো এখানেও পাওয়া যায়, ও ঘড়িয়াল পাওয়া যেত ওই রাজশাহীর পদ্মাতেও সেই সময়, ছোট ছোট খাড়িতে ঘড়িয়াল দেখছি আমি ধরতে। ঘড়িয়াল এখনো আছে, ঘড়িয়াল, ওটা একটা মেছো কুমির বলে আর কি, ছোট কুমিরের মতনই দেখতে। সো আমার কথা হলো, তিস্তা প্রজেক্টটা আজকে 30 বছর যাবৎ শুনতেছি, কি একটা পাইছেন, ওনারা করতে দিচ্ছেন না, ওনারা করতে দিচ্ছেন না। ওদের কিছু তোয়াক্কা করি আমরা? কি বলতেছে ওরা? বলতেছে যে ঈদ করতে দিবে না ওরা এই মুসলমানদেরকে, সব তলোয়ার বিতরণ করতেছে। এই হলো হিন্দুস্তান। আর এখানে আপনারা নম নম করেন, নম নম করেন। ঢাকা না দিল্লি, লজ্জা করে না? নির্লজ্জ জাতি একটা, নির্লজ্জ জাতি একটা, কোনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। এই খাল কেটে কত হাজার কোটি টাকা যাবে দেখা যাবে তো শেষ পর্যন্ত। আর কতদিন এই খালে পানি আসে, আর কতটা নৌকা চলে, আর কত মাছ পাওয়া যায়, আর কত ইরিগেশন হয়? ইরিগেশন তো হচ্ছে, ইরিগেশন কি বন্ধ আছে? বরং তার চাইতে তিস্তা প্রজেক্টটা চীনারা যদি করে দিত, আমি মনে করি যে একটা বিশাল একটা পরিবর্তন আসতো এন্টায়ার বাংলাদেশে। 2 পারে পর্যটন, হোটেল মোটেল, এই সেই শিল্প কারখানা, হাট বাজার করে নৌ ভ্রমণের ব্যবস্থা করে, তারপরে যদি কুমিরের প্রজেক্ট কেউ করতে চায়, সেখানে ওদেরকে বললে হয়তো এখানে 10টা কুমিরের প্রজেক্ট হবে, তুমি সেইভাবে ওখানে এই খালের সাথে ওই পানি আসা যাওয়া করা যায়, সেভাবে তুমি করে দাও। বহু মানুষ আছে ইন্ডাস্ট্রি এখানে ইনভেস্ট করবে, আমি জানি। এখন তো টাকা পয়সার অভাব নেই, বিদেশি, বিশেষ করে বিদেশি ছেলেদের, এই দেশি ব্যবসায়ীদের কথা আমি বলতেছি, বিদেশি ছেলেরাই অনেকে ইনভেস্ট করবে। সেই নিরাপত্তা, ইনভেস্টমেন্টের সেই নিরাপত্তা দিলে পারবেন। হ্যাডাম আছে, আমি তো বলছি হ্যাডাম থাকলে কুমির আনেন। পুঁটি মাছ আইনা লাভ নাই, পুঁটি মাছ এমনিতেই যথেষ্ট পাওয়া যায়, কিন্তু পুঁটিও আসবে না ওই সমস্ত খালে, পুঁটিও আসবে না। পুঁটি তো আসে ওই যে হাওর টাওয়ারে, যেখানে এখনো কিছুটা পানি আছে সেগুলোতে। আমি তো হাওরে গেছি, এখানে ওই যে কিশোরগঞ্জের হাওরে তো আমি ঘুরে আসলাম, মিঠামইন আরো কি কি, যাই হোক অষ্টগ্রাম গেছি, ঘুরে আসছি ওগুলো। আমি তো ঘোরার পাগল, বলছি তো। আমি তো হাকালুকি, টাঙ্গুয়ার হাওর, চলন বিল, সব জায়গাতেই গেছে। আমাদের এলাকাও তো বিল আছে, একসময় বড় বড় বিল ছিল, এখনো আছে হালকা পাতলা আর কি। তো বলতেছি, আমি শুনালাম তো যে কুমিরের কুমিরের চামড়ার দাম আর কুমিরের মাংসের দাম। সো কুমির আনেন, কুমিরের প্রজেক্ট করেন, মানুষে কুমিরের চাষ করবে, এক্সপোর্ট করবে, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, ডলার আসবে। সমস্যা কোথায়? কিন্তু বিষয় হলো, এই খাল একটাও কার্যকরী হবে না। এই টাকাগুলো একেবারে 100%, 100% এটা একেবারে খালে ডালা হবে। দলীয় লোকেরা কিছু টাকা পাবে, এটাই হবে আপনাদের কাজ। আর এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্যই এই রাষ্ট্রটার, এই দলীয়, দেখতেছি তো এখন কি হচ্ছে, দলীয় ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওই ভাইস চ্যান্সেলর, বাবা, এই সংকীর্ণতার ঊর্ধ্বে না উঠতে পারলে, এই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে না আসতে পারলে এই রাষ্ট্রের উন্নতি হবে না, হবে না, হবে না। আমি 3 বার বললাম হবে না, আরেকবার বললাম 4 বার। এই দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির উপরে উঠতে হবে। একজন ভালো মানুষ একটা ভাইস চ্যান্সেলর হবে, একটা ইউনিভার্সিটির ভালো শিক্ষা দেবে, শিক্ষাগত মান, ছেলেমেয়েরা মেধাবী ছেলেমেয়ে জন্মাবে। এতটুকু মন চায় না যে আমার ছেলেমেয়েরা, এরা তো আমার ছেলেমেয়ে, একটা প্রাইম মিনিস্টার বা একটা প্রেসিডেন্ট যখন হয়, তখন তো তার এই দেশের সমস্ত লোকদেরকে তার নিজের ছেলে মেয়েদের মতন মনে করা উচিত।
এবং তাদের জন্যই সবকিছু নিবেদিত হওয়া উচিত। সমস্ত চিন্তা চেতনা ভাবনা যে আমার এই লোকদের কি করে উপকার হবে, আমার এই লোকেরা কি করে পৃথিবীতে জায়গা করে নেবে, শ্রেষ্ঠ মানুষ হবে এবং দেশ এবং জনগণ তথা বিশ্বের জন্য অবদান রাখবে, এতটুকু উদারতা হয় না? এত সংকীর্ণ মন, অন্তরে কি মূর্ছা ধরে গেছে, পচে গেছে, জাম হয়ে গেছে সবকিছু, মানে যন্ত্রপাতি খোল নৈশার সব হয়। এরকম হয়, এরকম মানুষ দেখছি নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আসলে লেখাপড়ার দরকার, তো পড়াশোনা দরকার, দূরদর্শিতা দরকার, জ্ঞান দরকার, উদারতা দরকার, মনের প্রশস্ততা দরকার। সেই রকম মানে বললাম তো, তারা সেরকম সান্নিধ্য পায় নাই, সেরকম লেখাপড়া নাই, সেরকম জন্মায় নাই, ওইভাবে বড় হয়ে ওঠে নাই। আমরা তো ওইভাবে বড় হয়ে আসছি। মানুষ কিভাবে মানুষের জন্য কি করে, আমার জন্য, সবাই তো করার জন্য পাগল ছিল, বলছে সেই ঋণ আমি কিভাবে শোধ করব। আমি সবসময় চাই, আমি তো বলছি ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য সব বিলায় দাও। আমি শুধু বলছি এই দেশের এই যারা নতুন প্রজন্ম আছে, ওদের জন্য যদি আমি কিছু করতে পারতাম, আমি আমি যে কিভাবে করতাম, আমি যেহেতু তো করি না, যেতে না, ওইটা প্রচার করার তো বিষয় না আর কি। যাই হোক, সো আমি বলতেছি দলীয় সংকীর্ণতার উঠতে যদি না পারো, তাহলে এই রাষ্ট্রের কোনো উন্নতি, কোনো পরিবর্তন, কোনো গুণগর্তন পরিবর্তন হবে না। এই ছেলেরা যে পরিবর্তনটা এনে দিছে, সেইটাকেই যারা অস্বীকার করে, সেটাকে যারা স্বীকার করে না, তাদের দ্বারা এই রাষ্ট্র, এই পৃথিবী কি আশা করতে পারে? কিচ্ছু আশা করে না। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।